ওয়েলকাম টু রুম। আমি তোমাদের শিহাব ভাইয়া। আজকে তোমাদের সাথে আলোচনা করবো পর্যায় সারণী পার্ট 3 নিয়ে। আমি দুঃখিত, যদি আমার লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, অনাকাঙ্ক্ষিত একটা কাজ করে দেওয়ার জন্য আমি লাইভ ক্লাস নিতে পারতেছি না। তোমরা রেকর্ডে দিয়ে দেবো, সেটা করে নিও। হ্যাঁ, তো দেখো, আজকে আমরা সর্বপ্রথম যেটা করবো সেটা হলো কিছু ব্যতিক্রম নিয়ে। ঠিক আছে, তোমাদের বইয়ে 3টে ব্যতিক্রম দেওয়া আছে। ব্যতিক্রম কার? পর্যায় সারণীর ব্যতিক্রম। তোমাদের বইয়ে প্রথম যে ব্যতিক্রমটা দেওয়া আছে সেটা হইল তোমার হাইড্রোজেনের অবস্থান। ঠিক আছে, হাইড্রোজেনের অবস্থান নিয়ে। হাইড্রোজেন অবস্থানে কি বলছে বলো ভাইয়া? হাইড্রোজেন কত নম্বর গ্রুপে থাকে বলো তো? 1 নম্বর গ্রুপে। এই শুধু অবশ্যই হয় না, যদিও তারা এই হাইড্রোজেনের ইলেকট্রন, হাইড্রোজেন কত নম্বর মৌল বলো? 1 নম্বর। ইলেকট্রন হলো 1s1। সেই হিসেবে হাইড্রোজেন কত নম্বর গ্রুপে আছে? কত নম্বর গ্রুপে ভাইয়া? 1 নম্বর গ্রুপ। এইটাই তো, তাই তো? এখন বলতেছো যে চাইলে এটা ব্যতিক্রম কেমনে হইলো, হ্যান ত্যান। ঠিক আছে, এখন হাইড্রোজেন হইল তীব্র, হাইড্রোজেন একটা কি অধাতু, তাই তো? ধাতু তো তোমরা পড়ছিলাম, তার মধ্যে হাইড্রোজেন অবশ্যই অধাতু হয়। কিভাবে ধাতু বের করতে হয়, কিভাবে অধাতু বের করতে হয় সেটা আমরা জানি। তো হাইড্রোজেন কি একটা অধাতু। ওকে, এখন দেখো, হাইড্রোজেন যেহেতু অধাতু, একে 1 নং গ্রুপে দেওয়া হয়েছে। অন্যকাল ইউজ করে দেখো 1 নং গ্রুপ কি? এটা কি? এদের সর্বশেষ কক্ষপথে কি থাকে? একটা ইলেকট্রন বিজোড় থাকে। সেটা কি করে? ছেড়ে দেয়। তাহলে এরা কি হয়? ছেড়ে দিয়ে কি হয়? ধনী হয়ে যায়। তার মানে এরা কি? তীব্র কি? সর্বোচ্চ কি? তীব্র তড়িৎ ধনাত্মক। এখন দেখো ভাইয়া, এটা যে তীব্র তড়িৎ ধনাত্মক, এর ধর্ম, হাইড্রোজেনের ধর্ম তাহলে কি? গ্রুপে কি? অবশ্যই ক্ষার ধাতু। কিন্তু দেখো, হাইড্রোজেনের কিছু কিছু ধর্ম আছে। গ্রুপ 17, গ্রুপ 17 কে ছিল? হ্যালোজেন, তাই তো? গ্রুপ 17 কে হ্যালোজেন। তাই তোমাদের গত ক্লাসে আমি দেখাইছিলাম হ্যালোজেনের ক্লোরিনের ক্ষেত্রে কি দেখাইছিলাম? ক্লোরিন কি করে? একটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে, তাই তো? এখন দেখো, একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিনের শেষ কি থাকে? CD5 থাকে, তাই তো? এই একটা ইলেকট্রন গ্রহণ করে CD6 হয়ে যায়। হয়ে সে কি করে? তার পূর্ণ শক্তি স্তর পূর্ণ করে। এখন দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে তার কি? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে। একটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারে কি পারে না? গ্রহণ করলে কি 1s2 হয়, আমরা তো জানি। 2 নম্বর কে? হিলিয়াম। সে গ্রহণ করতে পারে, গ্রহণ করে না, এটাতেই সে স্টেবল থাকে। এই জন্য তাকে কি করা হয়েছে? 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় যে যেহেতু একটা করে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা হাইড্রোজেনের আছে বা করা সম্ভব হইতো, এই জন্য এর অনেক চরিত্র গ্রুপ 17, বুঝছো? এর অনেক চরিত্রই গ্রুপ 17 বা হ্যালোজেনের সঙ্গে কি করে? মিলে যায়। তাহলে এখন দেখো, এখন তো তোমার মধ্যে কনফিউশন এসে পড়ছে, ভাইয়া এ তো 1 নম্বর গ্রুপের সাথেও মিলে, 17 নম্বর গ্রুপের সাথেও মিলে, তাই তো? আমরা যদি ইলেকট্রন বিন্যাস ওয়াইজ যাই, তাহলে কি হয়? সে ছাড়তেও পারে, গ্রহণ করতে পারে। অর্থাৎ কি, যদি গ্রুপ ওয়াইজ দেখি সে 1 নম্বর গ্রুপে, আবার সে যদি ইলেকট্রন গ্রহণ আর ত্যাগের হিসাব দেখি সে 17 নম্বর গ্রুপের চরিত্রের সাথেও বিলং করে। তো সেই গ্রুপ 1, গ্রুপ 17 দুটোর সাথে যাইতে পারে। তাহলে গ্রুপ 1 কেন দেওয়া হলো? কারণ এটা তীব্র তড়িৎ ধনাত্মক। প্রথমে বলছিলাম এই আচরণটা বা তার যে তড়িৎ ধনাত্মক হওয়ার যে বৈশিষ্ট্য, সেইটা হাইড্রোজেনের মধ্যে হ্যালোজেনের তুলনায় বেশি দেখা যায়। হ্যালোজেনের সাথে কিছু কিছু বৈশিষ্ট্য হয়তো মিলে, কিন্তু তার কি করে? গ্রুপ 1 এর সাথে তার অতিরিক্ত বৈশিষ্ট্য মেলার কারণে হাইড্রোজেনের কত নম্বরে দিছে? 1 নম্বর গ্রুপে দিছে। এটাই হলো তোমাদের প্রথম ব্যতিক্রম। ঠিক আছে, আমাদের একটু সামনের দিকে যাই তাহলে। দ্বিতীয় ব্যতিক্রম কি ছিল? পড়াইছিলাম দ্বিতীয় ব্যতিক্রম, গত ক্লাসেই পড়াইছিলাম তোমাদের দ্বিতীয় ব্যতিক্রম, যদিও হিলিয়ামের অবস্থান। হিলিয়াম কত নম্বর মৌল বলো ভাইয়া? 2 নম্বর মৌল। ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2। এই হিসাবে হিলিয়ামের গ্রুপ হওয়ার কথা কত? অবশ্যই কত? 2। হিলিয়ামের গ্রুপ কত হওয়ার কথা ভাইয়া? 2। কিন্তু হিলিয়ামের গ্রুপ কি 2? না ভাইয়া, হিলিয়ামের গ্রুপ নম্বর কত? 18। কেন? হিলিয়ামের গ্রুপ তো 2 হওয়ার কথা ভাইয়া। তাহলে হিলিয়ামের কি কত? কি বলে? গ্রুপ কত? 18। 2 নম্বর গ্রুপ কাদের বলো ভাইয়া? 2 নম্বর গ্রুপের মৌলদের কি বলে? কি বলে বলো ভাইয়া? মৃৎ ক্ষার ধাতু বলে।
কিন্তু যখন হিলিয়াম নিয়ে গবেষণা করা হচ্ছে তখন দেখা যাইতেছে যে হিলিয়াম যে অবস্থান, এই হিলিয়াম সবসময় কি থাকে, নিষ্ক্রিয় থাকে। সে কখনো মৃৎকার ধাতুর মতো আচরণ করে না, অর্থাৎ তাকে কখনো মাটিতে পাওয়া যায় না, সে সবসময় গ্যাস অবস্থায় থাকে। হিলিয়াম সবসময় গ্যাস অবস্থা থাকে, হিলিয়াম কখনো মাটিতে পাওয়া যায় না বা মাটির যে ক্ষার সে আকারে পাওয়া যায় না। এই জন্য কি করা হয়েছে, ওই প্রথমে দেখবা একের পরে একদম 18, হাইড্রোজেন একে, হিলিয়াম কততে, একদম 18তে টপে। এই জন্য কি বলছে, হিলিয়াম তাহলে কি জন্য গ্রুপ 18 হইলো, এটা হলো তোমাদের দ্বিতীয় ব্যতিক্রম। হিলিয়াম হইলো কত নাম্বার গ্রুপ ভাইয়া বলো, 18 নাম্বার গ্রুপ। কেন হয়েছে বুঝতে পারছো, এটা ছিল তোমাদের দ্বিতীয় ব্যতিক্রম। এখন আমরা যদি 3 নাম্বার ব্যতিক্রমে যাই, 3 নাম্বার ব্যতিক্রম তোমাদের আমি পড়িয়েছি লাস্ট 2 ক্লাসে, যারা খুবই মনোযোগের সহিত ক্লাস করেছো তারা অবশ্যই পারো। 3 নম্বরের ব্যতিক্রম হলো ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট গ্রুপগুলো নিয়ে। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলো। ভাইয়া তুমি যখন পর্যায় সারণী দেখবা তখন কি দেখবা, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলো কোথায় অবস্থিত বলো তো ভাইয়া, একদম কোথায়, একদম নিচে অবস্থিত। এই তো কোথায় অবস্থিত, নিচে অবস্থিত। কেন তাদেরকে কেন তোমার ই করলো না, এই যে মূল পর্যায় সারণী আর মাঝখানে জায়গা কেন দিল না, কেন দিল না বলো, তার আগে বলো কেন দিল না। প্রশ্ন আগে আসি, ল্যান্থানাইটের পর্যায় সংখ্যা কত, গ্রুপ সংখ্যা কত বলো, প্রথম ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। ল্যান্থানাইটের পর্যায় সংখ্যা কত ভাইয়া, 6 নং পর্যায়। অ্যাক্টিনাইটের কত, 7 নং পর্যায়। তারা দুইজনে কত নাম্বার গ্রুপে বলো ভাইয়া, দুইজনে কত নাম্বার গ্রুপে, 3 নং গ্রুপে। কত নাম্বার গ্রুপে ভাইয়া, 3 নং গ্রুপে। এখন তারা 3 নং গ্রুপে, কিন্তু তাদের পর্যায় সারণীতে কি 3 নং গ্রুপে জায়গা দিছে, দেয় নাই। দেখবা তাদের কোথায় দিছে, একদম নিচে, একদম এই বরাবর দিছে, নিচে দিছে। কেন জানো, এটা খুবই লেইম একটা কারণ। কারণ যারা পর্যায় সারণী বানাইছে তারা যখন বানাইতে গেল দেখলো যে এটা যদি এভাবে দেওয়া হয় তখন পর্যায় সারণী কোনো মিল নাই, অনেক বড়, অনেক বিশাল অবস্থা হয়ে যেতেছে। এই জন্য কি করলো, এটা দেখেছে সৌন্দর্য নষ্ট হইতেছে, বুঝছো, দেখাচ্ছে যে কি সৌন্দর্য নষ্ট হইতেছে। এখন তারা তো সৌন্দর্য নষ্ট করবে না, তারা তো সৌন্দর্যের পূজারী, সৌন্দর্য নষ্ট করবে না। এই জন্য তারা কি করলো, এই ল্যান্থানাইটের অ্যাক্টিনাইটের গ্রুপ, এটা গুলো তোরা সরে যা, তোরা নিচে যা, তোরা নিচে সুন্দর করে থাক বর্ডার লাইনের মতো, আর আমি আমার পর্যায় সারণী ভালো করে আঁকাই, বুঝছো ভাইয়া। তাহলে এই ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট গ্রুপে কেন নিচ বরাবর দিছে, কিসের জন্য, তাদের কেন দিছে বলো ভাইয়া, সৌন্দর্য বৃদ্ধির জন্য, বাকি সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেই জন্য। সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেই জন্য, কাজে সৌন্দর্য বৃদ্ধির জন্য তাদের কি করছে, নিচে দিছে। ঠিক আছে, তোমাদের বই 3টা ব্যতিক্রমী ছিল, 3টা ব্যতিক্রম আমি খুবই সহজ স্বাভাবিক বলার চেষ্টা করছি। তারপরেও যদি কেউ না বুঝে থাকো বা তোমাদের যদি কোথাও সমস্যা মনে হয়, যেটা সমস্যা তোমরা অবশ্যই আমাদের জানাবা। পেজে মেসেজ দাও অথবা গ্রুপে পোস্ট দাও তোমাদের পছন্দ, ঠিক আছে। তারপরে তোমাদের বই একটা টপিক ছিল বিভিন্ন রকম ধর্ম, মৌলের বিভিন্ন রকম ধর্ম, ধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম কখন বৃদ্ধি পায়, তারপরে মৌলের আকার কখন বৃদ্ধি পায়, হ্রাস পায়, ক্যাটায়নের আকার, এনায়নের আকার। এটা একটা সম্পূর্ণ ক্লাস নেবো আমি, কারণ এটা অনেক ব্রিফ পড়াশোনা, তোমার বইয়ে অনেক কম লেখা আছে, কতটুকু হবে না, আরো বড় করে পড়াবো। আজকের ভিডিওতে আমরা ওই টপিকটা স্কিপ করে পরের টপিকে যাব, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ওই টপিক সহ আমাদের চ্যাপ্টার শেষ করে দেব, ঠিক আছে ভাইয়া। দেখো আমরা তারপরে যে টপিকটা ছিল সেটা যাই। দেখো গ্রুপে মৌলগুলোর যে বিশেষ নাম বা গ্রুপগুলোর যে বিশেষ নাম, ঠিক আছে, গ্রুপের মৌলগুলো বা গ্রুপগুলো কি নাম ভাইয়া, বিশেষ নাম। গ্রুপের মৌলগুলো দাও, গ্রুপের মৌলগুলো কি নাম, বিশেষ নাম। তোমাদের দেখো আমি গত ক্লাসে বা প্রথম ক্লাসে হয়তো বলছিলাম তোমাদের যে কি বলছিলাম ভাইয়া, কিছু বিশেষ নাম আছে, যেমন গ্রুপ 1 কি বলে ক্ষার ধাতু, 2 কি বলে মৃৎ ক্ষার ধাতু, 15 কি বলে, 16 কি বলে, এগুলো বলছিলাম না, এগুলো লিখে দিয়েছিলাম। তাহলে ওই দিকে আমরা যাবো না, আমরা জাস্ট আজকে ব্যাখ্যা করব
যে কেন তাদের এই নামগুলো দেওয়া হয়েছে বা বিশেষ নামগুলো দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা যদি যাই গ্রুপ এক, একের নাম কি ভাইয়া? খাট ধাতু। খাট ধাতু কাদের বলে? গ্রুপ একে। গ্রুপ একে মৌল কয়টা আছে ভাইয়া? কয়টা মৌল আছে? 7টি মৌল আছে। মৌলগুলো কি কি জানো? কি কি? হাই, লি, না, কে, রুবি, সেচে, ফেলেছে। এই তো, এটাই তো তোমাদের জানার কথা। এখন দেখো এই যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা। এখন এদের খাট ধাতু কেন বলে ভাইয়া? কি এমন বৈশিষ্ট্য আছে এদের মধ্যে যে এদের খাট ধাতু বলে? এখান থেকে আমরা শুধু একটা বাদ দিব। কোনটাকে? এই যে ঝামেলাকে বাদ দিব, যেটা ব্যতিক্রম ছিল। হাইড্রোজেন। হাইড্রোজেন মূলত কি আকারে থাকে জানো ভাইয়া? হাইড্রোজেন সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাস আকারে থাকে। কখনো কখনো কি প্রেসার দিয়ে তরল করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি আকারে থাকে? গ্যাস আকারে থাকে। এখন আমরা হাইড্রোজেন যদি বাদ দেই, বাকি থাকলো আর কয়টা ভাইয়া? বাকি থাকলো আর 6টা। এই যে বাকি যে 6টা মৌল থাকলো, এরা কি করে জানো? এরা সরাসরি কি করে? পানির সাথে বিক্রিয়া করে। তার সাথে ভাইয়া এগুলো তুমি পানি দিবা, পানিতে ফেলাই দিবা। পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এরা উৎপন্ন করে হলো কি জানো? ক্ষার তৈরি করে, প্লাস হলো হাইড্রোজেন গ্যাস তৈরি। এই গ্যাস কি করে? উড়ে যায় প্রকৃতিতে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে ক্ষার ধাতু কেন বলে? হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা মৌল আছে এরা সবাই কি করে? পানির সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি করে? ক্ষার উৎপন্ন করে। এই যে দেখো আমরা মেইন প্রোডাক্টটা কি পাইলাম? ক্ষার। এইসব মৌলের প্রধান বিক্রিয়া করলে আমরা প্রধান উৎপাদ কি পাইলাম? ক্ষার। এই জন্য এদের নাম দিয়েছে কি ধাতু ভাইয়া? ক্ষার ধাতু। ঠিক আছে ভাইয়া? এটা ছিল তোমাদের 1 নং গ্রুপে। আমরা যদি 2 নং গ্রুপের দিকে নজর দিই, দেখো পরবর্তী গ্রুপে যাই। পরবর্তী গ্রুপ আরো মজার। পরবর্তী গ্রুপ অনেক বেশি মজার। এটা কি ছিল বলো ভাইয়া? মৃৎক্ষা। কি ক্ষা? মৃৎক্ষা। মৃৎক্ষার কাদের বলে ভাইয়া? গ্রুপ কত নম্বর গ্রুপ? গ্রুপ 2। গ্রুপ 2 মৌল আছে কয়টা বলো? কয়টা মৌল আছে? 6টি মৌল আছে। কয়টি মৌল আছে? 6টি মৌল আছে। 6টি মৌল কি কি আছে বলো ভাইয়া? দেখো 6টি মৌল যা আছে ভাগ তোমার জানা লাগবে হলো কপার, সিলভার, গোল্ড আর কি রন্থজেনাম। বুঝতে পারছো ভাইয়া? এই 4টা তোমার জানা লাগবে। কেন? এর ভিতরে দেখো রন্থজেনাম অনেক পরে আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই বাকি যে 3টে গোপাল ভাঁড় দেখো কে কে? গোপাল ভাঁড়ে বলে না স্বর্ণ মুদ্রা দাও, স্বর্ণ মুদ্রা। কিছু করলে পরেই তোমাকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হলো। স্বর্ণ মুদ্রা কি ছিল তখনকার? ব্যবসা বাণিজ্য বা টাকা পয়সা, কারেন্সির প্রধান উপাদান। এই যে তোমার কি বলে বলো? আচ্ছা আমি ভুল পড়াচ্ছি। ও সরি 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 মৃৎক্ষা না 2 নং। দেখো কি ছিল? বেরিলিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাহিরে রাখো, তাই তো? রিডিয়াম। এটা সবগুলো কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় বলো? কোথায় পাওয়া যায়? মাটিতে। মাটিতে কি আকারে পাওয়া যায়? আকরিক আকারে পাওয়া যায়। কি আকারে পাওয়া যায়? আকরিক আকারে পাওয়া যায়। এরা কি করে? একই রকম ভাবে তারা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। কিন্তু এদের পাওয়া যায় মূলত কোথায়? মাটিতে। এই জন্য এদের নাম কি? মৃৎক্ষার ধাতু। এখন দেখো আমরা যদি আর একটু সামনের দিকে যাই, এটা কি ছিল? মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কাদের বলে? গ্রুপ 11। এদের মৌল কয়টা বলো ভাইয়া? 4টা। 4টা কি কি? দেখো একটু যেটা বলেছিলাম ওটা এখন কপার, সিলভার, গোল্ড, রন্থজেনাম। এখানে দেখো রন্থজেনাম ব্যতীত বাকি যে 3টা আছে, এই 3টা কি আকারে ব্যবহৃত হইতো? মুদ্রা আকারে ব্যবহৃত হইতো। তখন প্রাচীনকালে। এখন তো টাকা।
কাগজের টাকা। কিন্তু আগে কি করতো, এই তিনটে কপার, সিলভার আর গোল্ড কি আকারে ব্যবহৃত হইতো? মুদ্রা আকার বা একটা কারেন্সি আকারে। ঠিক আছে ভাইয়া? তারপরে দেখো আমাদের সামনের দিকে যাই। সামনের দিকে আমাদের কি ছিল? সামনের দিকে ছিল আমাদের হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপ বা এদের আমরা হ্যালোজেন বলি। হ্যালোজেন কাদের বলে ভাইয়া? গ্রুপ কত কে? গ্রুপ 17 কে। কয়টি মৌল আছে বলো ভাইয়া? 6টি। মৌলগুলো কি কি? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যান্টিনাম। এই হলো কয়টা? 2, 4, 6, 6টা। এদের কেন ভাইয়া হ্যালোজেন বলে? হ্যালোজেন অর্থ কি আসলে বলো তো? হ্যালোজেন অর্থ কি বলো? অর্থ কি বলো? হ্যালোজেন অর্থ হইল লবণ উৎপাদনকারী। কি ভাইয়া? লবণ উৎপাদনকারী। এদের তাহলে লবণ যেহেতু উৎপাদনকারী, এদের তাহলে মূল উৎস কি হতে পারে? অবশ্যই লবণ। লবণ কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়। তাহলে এদের প্রধান উৎস কি? সমুদ্র। ঠিক আছে? বা এদের কি বলে? সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণ। ঠিক আছে? কেন এরা সামুদ্রিক লবণ বা লবণ উৎপাদনকারী হইলো? কেন এরা হ্যালোজেন হইলো? এরা কিভাবে থাকে? দেখো, কেন এরা হ্যালোজেন হইলো? এর সবচেয়ে ভালো উৎস হইলো যে হ্যালোজেন সবসময় কি করে জানো? সবসময় এরা নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে, মানুষের কাছে যায় না, বুঝছো? নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে। ভাগাভাগি করে কি করে জানো? দ্বিমৌল গঠন করে, বুঝছো? দ্বিমৌল কি গঠন করে? দ্বিমৌল অণু গঠন করে। যেমন এটা কি? দ্বিমৌল মানে কি? Br2 আয়োডিন 2। ঠিক আছে, বুঝছো? দ্বিমৌল অণু গঠন করে। এখন হ্যালোজেনের প্রকাশ করে কি দিয়ে বলো ভাইয়া? এখানে যদি আমি একটু লিখি, একে প্রকাশ করে কি দিয়ে? একে প্রকাশ করে X দিয়ে। কি দিয়ে ভাইয়া? X দিয়ে। এখন দেখো, এই যে X দিয়ে প্রকাশ করে, আমরা পরবর্তী কাজ X দিয়েই করব। এদের কেন সামুদ্রিক লবণ উৎপাদনকারী বলা হয়? এটা কি বলে? X দিয়ে প্রকাশ করে, তাই তো? এরা কি করে জানো? ধাতুর সাথে বিক্রিয়া করে কি করে? লবণ উৎপন্ন করে। কার সাথে বিক্রিয়া করে ভাইয়া? ধাতুর সাথে। ধাতু কারা বলো? কি থাকবো যাদের সাথে? আম থাকবো যাদের সাথে, তারাই ধাতু। তাহলে হ্যালোজেন ধাতুর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ। উদাহরণস্বরূপ নিতে পারি, দেখো সোডিয়াম। কি নিতে পারি? সোডিয়ামই নেই। সোডিয়াম আম আছে, তাহলে কি ধাতু? হ্যালোজেন, একটা হ্যালোজেন নেই, ক্লোরিন নেই। তাহলে এই বিক্রিয়া করে কি হইতেছে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি বলে ভাইয়া বলো? কি বলে? খাদ্য লবণ বলে। তোমরা এই সোডিয়াম ক্লোরাইড খাও খাবারের লবণ হিসেবে। ঠিক আছে? তোমরা হ্যালোজেন একটু আগে দেখো। তারপরে কি ছিল? নিষ্ক্রিয়। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ নম্বর কত ভাইয়া বলো? 18। এটা আমি মুখে মুখে বলি, দেখো গল্পের মতো করে তোমরা বুঝবা। এটা নিষ্ক্রিয় গ্যাস কেন বলে? বা নিষ্ক্রিয় কারা? যারা কখন কোনো কাজ করে না, অকর্মা, কোনো কাজ করতে চায় না। করে না বলতে করতে চায় না, নিজের কোনো ইচ্ছা নাই, বুঝছো? যেমন তোমাদের কথা যদি ধরা হয়, তোমরা কি করো? 1 ঘন্টা বাড়ির পর 2 ঘন্টা ঘুরো, মোট কতক্ষণ? 3 ঘন্টা নষ্ট। অনলাইন ক্লাস হচ্ছে ভালো করতেছো এরকম না। 1 ঘন্টা যদি ক্লাস করে 2 ঘন্টা তুমি যদি ফেসবুক স্ক্রল করো, অন্য কিছু স্ক্রল করো, সেটা ভালো না। ঠিক আছে? এখন তোমার পড়ার সময় বাদ দিয়ে 1 ঘন্টা তুমি লস খেয়ে যাচ্ছ। 1 ঘন্টা তুমি নিষ্ক্রিয় আছো, নিকর্ম আছো। তুমি চাইলে অন্য কাজে ব্যবহার করতে পারতা সময়টাকে, কিন্তু করতেছো না, তোমার ইচ্ছা নাই। এই নিষ্ক্রিয় গ্যাসেরও কি ইচ্ছা নাই। এদের শেষ শক্তি স্তর কি থাকে জানো? শেষ শক্তি স্তর থাকে পূর্ণ বা বহিঃশক্তি স্তর।
প্রধান কিন্তু, হ্যাঁ প্রধান বহিঃশক্তি স্তর কি থাকে, ইলেকট্রন দ্বারা কি থাকে, পূর্ণ থাকে। তাই এরা ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ করতে কি করে না, চায় না। বলে আমি তো স্টেবলই আছি, আমি তো জীবনে কিছু করতে চাই না। যেমন কিছু লোক আছে না, যে যাদের কাছে যখন ধরো 1,00,000 টাকা আছে, সে এটা কি করে না, ওটা খালি শুধু দেখে, সুন্দর করে থুয়ে দেয়, দেখে থুয়ে দেয়, দেখে থুয়ে দেয়, সে ব্যবহার করে না। আলটিমেটলি তার বিপদে কোনো কাজে আসে না এই টাকা। এ সেম, সে কি বলতেছে যে আমার তো সব পূর্ণ আছে, আমি কি অন্যজনের সাথে বিক্রিয়া করতে যাবো, আমার কি টাকাটা বসছে, আমি করতে চাই না, আমি করতে চাই না, আমি আলসি হয়ে করে আছি, জাস্ট এইটুকু চিন্তা করে। এজন্য এরা কারোর সাথে কোনো রকম বিক্রিয়া করতে চায় না, কারো তার কাছে নিয়ে আসবো, কেউ তার কাছে আসবো, সেটাও সে চায় না। এজন্য এদের কি বলে বলো ভাইয়া, কি বলে, নিষ্ক্রিয় গ্যাস বলে। এখন তোমার একটা জিনিস জানতে হবে, গ্যাস যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যেমন কি বলে, সাধারণ তাপমাত্রায় নিষ্ক্রিয় গ্যাস কি আকারে থাকে বলো ভাইয়া, নিষ্ক্রিয় গ্যাস কি আকারে থাকে, গ্যাস আকারে, বুঝছো, সে আকাশে উঠতে থাকে, পাখির মতো উঠতে থাকে, বুঝতে পারছো? সাধারণ তাপমাত্রায় নিষ্ক্রিয় গ্যাস কি আকারে থাকে, গ্যাস আকারে থাকে। এটা খুবই ভালো একটা প্রশ্ন এমসিকিউ এর জন্য। যদি কোনো স্যার বই থেকে প্রশ্ন করে বা বই দেখে পড়ে পড়ে প্রশ্ন করে, এই প্রশ্ন অবশ্যই দিবে, বুঝতে পারছো? এখন দেখো, তোমাদের গত ক্লাসে একটা প্রশ্ন করছিলাম লাইভ ক্লাসে, যে নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয়, সে কি কোনো যৌগ গঠন করে? আজকে আবার একই প্রশ্ন থাকবে। নিষ্ক্রিয় গ্যাস কি কোনো যৌগ গঠন করে? দেখো, আমি একটা কথা বলছিলাম মাঝখানে, ক্লিয়ার করে দিই। নিষ্ক্রিয় গ্যাস সে কিন্তু যৌগ গঠন করতে পারে না, এমন না। পারে না, ব্যাপারটা কখনোই এমন না। সে নিজে কি করে না, নিজে গঠন করতে কি করে না, চায় না, বুঝছো? সে নিজে আসে, সে যে করতে পারবো না এরকম না, তার মধ্যে সক্ষমতা আছে, কিন্তু সে নিজে আসে, বুঝতে পারছো? তো ঠিক আছে ভাইয়া, তোমাদের এই পর্যন্ত ছিল। এবং কিছু একটা এখান থেকে একটা জিনিস বাদ রাখছি আমি ইচ্ছা করে, সেটা হলো লাস্টের জিনিস, সেটা হলো কি জানো, অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল এই একটা, তারপরে যদি মৌলের কি রকম, বিভিন্ন রকম ধর্ম, এই দুইটা টপিক, বিশেষ করে এই যে বিভিন্ন রকম ধর্ম, এই টপিকটা থেকে তুমি 100% দাও, যত পার্সেন্ট দাও, এই টপিক থেকে তোমার সিকিউ এমসিকিউ এই অধ্যায়ে মিনিমাম 12 থেকে 14 নাম্বার তুমি কমন পাবা। বোর্ড পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, যেখানে বলো, যা ইচ্ছা বলো। তাই এই টপিকটা যেটা, এই টপিকটা অবশ্যই আমরা কি করব, অনেক ব্রিফলি ভালো করে সাবলীল ভাবে শিখবো। সাথে অবস্থান্তর যে মৌলটা, এটাও আমরা ওই ক্লাসে আলোচনা করবো, কারণ এইটা এর মধ্যে ঢুকাইলে পরে এটা ভিন্ন টপিক, বুঝছো, এটা একটা ভিন্ন টপিক। তো এই জিনিসটা আমরা এর মধ্যে ঢুকাতে চাইনি, প্রিসাইজ করে দিতেছি তোমাদের পড়াশোনা। আর যতটুকু পড়াইছি ততটুকু তোমরা পড়ো, তোমরা নোট করো মাস্ট, বুঝছো? আমার মনে হয় তোমরা শুধু বসে বসে ক্লাস দেখো, অনলাইন ক্লাস এমন না, বুঝছো? অফলাইন ক্লাস করো ভালো, কিন্তু অনলাইনে সময় কম, সময় নষ্ট কম হয়। অফলাইনে তোমরা সময় নষ্ট করো। তোমরা যদি অনলাইনে সিরিয়াসলি নাও, ভাইয়াদেবের বা স্যারদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখো, তোমরা অবশ্যই ভালো করো। তোমরা ক্লাসের নোট 100 নাও, নোট অবশ্যই করো। নোট করার পরে কি করো, বই কি করো, বইটাকে রিডিং করো। তারপরে কি করবা, তারপরে তোমার গাইডের, এটা আমি যে টপিকটুকু পড়াইছি, এই টপিকের সিকিউ প্লাস হলো এমসিকিউ টুকু পড়ো। তুমি দেখো তুমি কোনটা পারতেছ না। আমার মনে হয় না যেভাবে পড়াইছি তারপরেও তোমার এইটুকের এটাতে কোনো সমস্যা থাকার কথা। তারপরেও যদি কোনোটাতে সমস্যা হয়, তুমি আমাকে নক দাও পার্সোনালি ভাই, আমার নাম্বার তো দেওয়া আছে, দেখো পেজে দেওয়া আছে, তারপরে তোমার ইউটিউবে ভিডিওতে দেওয়া থাকে, ওইখান থেকে আমার তুমি আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ওই নাম্বার নক দাও। কিন্তু এই মেক শিওর করো যে তুমি এই প্রসেসগুলো ফলো করতেছো,
তুমি যেখানেই পড়ো, তোমার একটা হ্যান্ড নোট লাগবেই লাগবে, বই রিডিং করা লাগবে। তুমি বই রিডিং না পড়লে তুমি কিচ্ছু জানবে না। এই হ্যান্ড নোট কখনোই যথেষ্ট না, বই রিডিং করতেই হবে তোমার। বুঝতে পারছো ভাইয়া? গাইডের টপিকের সিকিউ এমসিকিউ সলভ করো, এই তিনটা জিনিস যদি তোমরা ধারাবাহিকভাবে করতে পারো, আশা করি তোমাদের আর রসায়ন বা যে কোনো সাবজেক্টে কোনো রকম সমস্যাই থাকবে না, তোমরা ফ্লুয়েন্টলি ভালো করবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি আবারও দুঃখিত, লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, আমার একটা অপ্রত্যাশিতভাবে কাজ করে যাওয়ার জন্য আমি লাইভ ক্লাস নিতে পারলাম না। এই রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হলো, তোমরা ক্লাসটা করো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস আমরা লাইভে নিব, পরবর্তী ক্লাসের সময়টা আমরা জানিয়ে দেব কবে নিতে পারি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো ঠিক মতো করো, নোট করো, নিজে ঠিক মতো পড়াশোনা করো। কে কি করলো না করলো সে ব্যাপারে লক্ষ্য দেওয়ার দরকার নাই। অনেকেই অনেক কথা বলবে, অনলাইনে কেউ পড়ে নাকি, অনেক কিছু বলবে, কান দেওয়ার দরকার নাই। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।